নমস্কার। অবশেষে রাজ্যের বাজেটকালে এবং মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সমস্তটা পরিষ্কার হয়ে গেল। যুবসাথী প্রকল্প কারা পাচ্ছেন, কারা বাদ যাচ্ছেন, একই সাথে কারা 2000 টাকা পাচ্ছেন, কারা 3000 টাকা পাচ্ছেন। একই সাথে মুখ্যমন্ত্রী আরও কিছু বিষয় যেটা বাজেট পেশের সময় ভুল হয়েছিল সেই কারেকশানও করে দিলেন, পরিবর্তনও জানিয়ে দিলেন। সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজেই তোমরা যারা বা আপনারা যারা পশ্চিমবঙ্গের যুবক যুবতী রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা রয়েছে, তারা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। এবং আমি বলতে পারি অনেক ভিডিও দেখেছো, এই ভিডিওটা পুরো দেখলে কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই। A to Z অফিসিয়াল নিয়ম এবং বাস্তবটাই তুলে ধরবো। বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ভুলভ্রান্তি রয়েছে, তো এখানে ভিডিওটা একটু বড় হবে কিন্তু A to Z ডিটেলস দেবো। কি কারা পাবে কারা পাবে না, অফিসিয়াল রুলস রেগুলেশন এই মুহূর্তে জানাবো মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এবং বাজেট অনুযায়ী। কাজে ভিডিওটি অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে, কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে নিচে দেখো, ক্লিক করে এই সাদা রঙের বাটনে ক্লিক করো এবং বেল আইকন পাশে দেখতে পারবে, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে সঠিক তথ্য তোমরা পেয়ে যেতে পারো। এবং সাবস্ক্রাইব করতেও কিন্তু কোনো রকম টাকা লাগে না, কাজে অনুরোধ রইল অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো একে একে সমস্ত বিষয় দেখে নেব। এখানে প্রথমেই দেখছো যুবশক্তি ভরসা কার্ড, যেটার অফিসিয়াল নাম দেওয়া হয়েছে প্রকল্পের সম্পূর্ণ নির্দেশিকা, অফিসিয়াল নির্দেশিকা অনুযায়ী। তাই শিক্ষিত ও বেকার যুবক যুবতীদের জন্য পশ্চিমবঙ্গের বাজেট 2026-27 নতুন সরকারি নীতি বিস্তারিত জানিয়ে দেওয়া হলো, যেখানে যুবক যুবতীরাদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করা হলো, যার নামই যুবশক্তি ভরসা কার্ড। এবং এখানে বলে রাখি যে পশ্চিমবঙ্গের বাজেট 2026-এর যুবশক্তি প্রকল্পে যে বিষয়টা লক্ষ্য হচ্ছে, বাজেট শিক্ষিত অথচ বেকার যুবক যুবতীদের আর্থিকভাবে স্বনির্ভর করা। সরকার বলছে আমাদের উদ্দেশ্য যারা শিক্ষিত কিন্তু বেকার তাদের স্বনির্ভর করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এখানে কারা সুবিধাভোগী রয়েছে 21 থেকে 45, আমি ডিটেলসে বলছি আরও। এবং অক্টোবর 26 থেকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হবে। তার মানে বুঝতে পারছো অক্টোবর থেকে টাকা ঢুকবে। শুরু হবে কবে আবেদন প্রক্রিয়া সেটাও জানাচ্ছি। তো এক্ষেত্রে বলে রাখি যে যুবসাথী আর যুবশক্তির মধ্যে কি কি পরিবর্তন বলে রাখি। যুবসাথীতে বয়সসীমা ছিল 21 থেকে 40, যাদের বয়স 21 থেকে 40-এর মধ্যে ছিল তারাই যুবসাথীতে অ্যাপ্লাই করতে পারতো। আমি বলেছিলাম, আমি একমাত্র ইউটিউবে বলেছিলাম যে 5 বছর বাড়িয়ে দেওয়া হবে, তো সেটাই কিন্তু হলো। অফিসিয়ালভাবে বাজেট পেশের সময় পরিষ্কারভাবে মন্ত্রী জানিয়ে দিলেন 21 থেকে 45, 5 বছর এক্সট্রা বাড়ানো হয়েছে। মানে 21 থেকে 45 বছরের যারা বয়স রয়েছে তারা প্রত্যেককে আবেদন করতে পারবে। মানে 5 বছর যুব শক্তি ভরসা কার্ডে বাড়িয়ে দেওয়া হলো বা যুবশক্তি প্রকল্পে বাড়িয়ে দেওয়া হলো। এবার তারপরে মাসিক ভাতা, যেটা আগে 1500 টাকা ছিল, সেই 1500 টাকার পরিবর্তে এখন কেউ কেউ পাবে 2000 টাকা, কেউ কেউ পাবে 3000 টাকা। কারা 2000 কারা 3000 পাবে এবং কোন সূত্রে পাবেই না কেউ সেটাও বলবো। এবং আগে যে যাচাইকরণ বা প্রক্রিয়া ছিল সেটা সাধারণ ভেরিফিকেশন ছিল, সেই কারণে যারা এমপ্লয় জব করছে, যারা অ্যাকচুয়ালি পার্ট টাইম জব করছে, কিংবা যারা অফিসিয়াল এমপ্লয় প্রাইভেট জব করছে, সরকারি জব করছে, তারাও পেয়েছে অনেকে। কিন্তু এটা এবারে ভুলে যাও, কি হতে পারে সেটাও বলবো। যদি ভুলবশত চাকরি করেও আবেদন করো কি হতে পারে সেটাও বলবো। কঠোরভাবে ভেরিফিকেশন হবে এবং ভেরিফিকেশনের জন্য এখনই তোমাদের কি কি পদক্ষেপ নিতে হবে সেটাও জানাবো। প্রায় তোমাদের 3টে স্টেপ কমপ্লিট করতেই হবে, আর 4 নম্বর স্টেপটাও পেতে গেলে কমপ্লিট করো এখনই, অনলাইনে বাড়ি বসেই করে নিতে পারবে। তারপরে বলে রাখি যে অনুদানের পরিকাঠামো যদি বলি, দেখুন সরকারি যে তহবিল রয়েছে সেখান থেকে, যে বাজেট রয়েছে সেখান থেকে যে টাকাটা দেওয়া হবে সেই টাকাটা হচ্ছে 2000 টাকা কি হচ্ছে মাসে আপনি পাবেন। কেউ কেউ আবার 3000 টাকা পাবেন। কারা 2000 টাকা পাবেন? যারা হচ্ছে নন গ্র্যাজুয়েট, অর্থাৎ গ্র্যাজুয়েশন আপনার কমপ্লিট হয়নি, যাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা ডিপ্লোমা। যারা মাধ্যমিক পাস করেছো, উচ্চ মাধ্যমিক পাস করেছো কিংবা ডিপ্লোমা পাস করেছো, তারা 2000 টাকা করে মাসে পাবে। আর যারা গ্র্যাজুয়েট কিংবা তার ঊর্ধ্বে, যারা গ্র্যাজুয়েশন করেছো, মাস্টার ডিগ্রি করেছো
অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন, পিএইচডি করছো, মানে গ্র্যাজুয়েশন কিংবা তার ওপরের লেভেলে কোনো শিক্ষাগত যোগ্যতা রয়েছে, তাদের মাসে 3,000 টাকা সরকারি অনুদান সরকারি তহবিল থেকে দেওয়া হবে। আর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে বসে রয়েছে তারাও 2,000 টাকা করে মাসে পাবে। তার মানে এটা পরিষ্কার যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য 2,000 টাকা, এবং যারা গ্র্যাজুয়েশন পাস করে অ্যাকচুয়ালি বা পোস্ট গ্র্যাজুয়েশন পাস করেছো বা গ্র্যাজুয়েশন পাস করেছো তারা 3,000 টাকা করে পাচ্ছ। তো মন খারাপ করার কিছু নেই, 2,000 হলেও 1,500 থেকে 500 টাকা বেশিই হচ্ছে, ঠিক আছে। এবার বলে রাখি যে প্রাথমিক 3টে শর্ত, নির্দিষ্ট বয়সসীমা থাকতে হবে, যে এলিজিবল যদি বলি কারা কারা আবেদন করতে পারবে, এখানে আবেদন করতে পারবে যারা অবশ্যই 21 থেকে 45-এর মধ্যে বয়স রয়েছে, যাদের 21 থেকে 45-এর মধ্যে বয়স রয়েছে যেমন বললাম। দ্বিতীয় হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে, গ্র্যাজুয়েশন নয়। মাধ্যমিক পাস যদি তোমরা পড়ো, অনেকেই দেখছিলাম বলছে গ্র্যাজুয়েশন পাস, না, গ্র্যাজুয়েশন হলে 3,000 পাবে, গ্র্যাজুয়েশন না হয়ে মাধ্যমিক পাস হলেও তোমরা আবেদন করতে পারবে, আর মাধ্যমিক পাস করলে 2,000 টাকা করে পাবে। এবার শিক্ষাগত অনুযায়ী নির্ধারিত হবে। এবার এখানে না মাধ্যমিক পাসটা না অ্যাকচুয়ালি ক্লিয়ার নেই, কেন এখানে বলেছে গ্র্যাজুয়েট এবং নন গ্র্যাজুয়েট, যারা গ্র্যাজুয়েশন করেনি, এবার হতে পারে সেটা উচ্চ মাধ্যমিক পাস, এটা একটা ডাউট কিন্তু থেকেই যায় যে মাধ্যমিকরা অ্যাকচুয়ালি পাবে কিনা, ডাউট কিন্তু একটা থেকেই যায়, কেন অফিসিয়াল নির্দেশিকা যতক্ষণ না আসছে। বাজেটে বলা হয়েছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু এই বিষয়টাই বলেছেন যে মানে গ্র্যাজুয়েট আর নন গ্র্যাজুয়েটের কথা বলেছে। নন গ্র্যাজুয়েট বলতে মাধ্যমিকরাও গ্র্যাজুয়েশন করেনি, উচ্চ মাধ্যমিকরাও গ্র্যাজুয়েশন করেনি, তাহলে কি উচ্চ মাধ্যমিকদের দেওয়া হবে, মাধ্যমিকদের দেওয়া হবে না? এটার এখনও ক্লারিফিকেশন কিছু নেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সংবাদ মাধ্যমে, বিভিন্ন বড় বড় সংবাদ মাধ্যমের নিউজ পোর্টালে কিন্তু মাধ্যমিকের কথাও বলছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, সেই কারণে এখানে ধরা হয়েছে, অফিসিয়ালভাবে এটা বলা হয়নি। এবার সম্পূর্ণভাবে বেকার হতে হবে, মানে 100% বেকার হতে হবে, পার্ট টাইম কাজ এও আবেদন করা যাবে না, যেটা শোনা যাচ্ছে। মানে তুমি যদি অফিসিয়ালভাবে প্রাইভেট এমপ্লয় হয়ে থাকো, অর্থাৎ কোনো কোম্পানিতে চাকরি করছো, তাহলে তো ভুলেই যাও, আবেদন করতে পারবে না। আর যারা মনে করছো যে না আমরা রীতিমতো এই মুহূর্তে দাঁড়িয়ে বেকার রয়েছি, কিন্তু আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশন রয়েছে, তারা আবেদন করতে পারবে। সরকারি চাকরি যারা আছে তারাও আবেদন করতে পারবে না। এছাড়া আরও রুলস আছে, যারা ধরো সরকারি চাকরি বা প্রাইভেট জব অ্যাকচুয়ালি করছো না, অন্যান্য পার্ট টাইম জব করছো, তাদের ক্ষেত্রেও কিছু রুলস রেগুলেশন রয়েছে, সেটা বলছি। তার আগে বলে রাখি আরেকটা এলিজিবল ক্রাইটেরিয়া, এটা নিয়ে অনেকের ভ্রান্ত ভুল ধারণা আছে যে পরিবারের আয় এর নিয়ম বিভ্রান্ত ও অনেকের রয়েছে, যে মাসিক আয় 1 লক্ষ টাকার কম। এখানে কিন্তু অনেকেই বলছে বছরের আয় 1 লক্ষ টাকার কম হতে হবে। বুঝতে পারছো, বছরের আয় মানে মাসে 10,000-এর কম পরিবারের ইনকাম হতে হবে। পারিবারিক মোট মাসের ইনকাম সেটাই বলা হয়েছে। ভুলটা হওয়া অনেকের ক্ষেত্রেই স্বাভাবিক, কারণ ব্যাপারটা বলে রাখি, যখন কোনো প্রকল্প বা স্কলারশিপে বছরের ইনকাম পরিবারের বলা হয়, সেটা বছরেরই বলা হয়, মাসের বলা হয় না। তো এখানে বাজেট পেশের সময় যেটা বলা হয়েছিল সেটা মাসের বলা হয়েছিল। মাসিক আয় 1 লক্ষ টাকার কম হতে হবে, অর্থাৎ পরিবারের মোট মাসের আয় 1 লক্ষ টাকার কম, মানে পরিবারের মোট বার্ষিক আয় 12 লক্ষ টাকার কম হতে হবে। মোট বার্ষিক আয় 12 লক্ষ টাকার কম হতে হবে। যদি পরিবারের মোট বার্ষিক আয় 12 লক্ষ টাকার কম হয়, তাহলে তোমরা কিন্তু আবেদনযোগ্য। অর্থাৎ বাজেটে মাসিক আয়ের কথা বলা হয়েছে, আপনার পরিবারের সব মিলিয়ে আয় মিলিয়ে ধরো 5 জন রয়েছে, 5 জনের মাসে যে টাকাটা ইনকাম করে সেটা 1 লাখের বেশি, তাহলে কিন্তু হবে না। মাসে যদি 1 লক্ষ টাকার বেশি হয়ে যায় তাহলেই আপনারা পাবেন না। এছাড়া ইনকাম ট্যাক্স যারা দেন তাদেরও দেওয়া হবে না। ট্যাক্স পেয়ার যারা রয়েছে, দেখুন নতুন ট্যাক্স অনুযায়ী 1 লাখ টাকা হলেও এক্সামের জন্য, নতুন ট্যাক্স অনুযায়ী 1 লাখ টাকা মাসে হলেও ট্যাক্স ছাড় পাওয়া যায়। তো সেই কারণে বলেছে 1 লাখ টাকা মাসে যদি বেশি কাউর ইনকাম হয়, 1 লাখ টাকার মাসে পরিবারের আয় যদি 1 লাখ টাকার মাসে বেশি হয়, তাহলে তারা পাবেন না। এবার বলে রাখি কারা একেবারেই আবেদন করতে পারবেন না। রেড ফ্ল্যাগ কাদের জন্য? রেড ফ্ল্যাগ কাদের জন্য? প্রাইভেট কোম্পানিতে যারা কর্মচারী, যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন কিংবা প্রতি মাসে ব্যাংক থেকে নির্দিষ্ট স্যালারি অ্যাকাউন্টে টাকা ঢোকে, তারা কিন্তু পাবেনই না। ভুলে যান, যুবসাথী পেয়েছিলেন, ওটা ভুলে যান।
একই সাথে অন্যান্য প্রকল্পের সুবিধাভোগী পরিবারের কেউ যদি অন্নপূর্ণা ভাণ্ডারের মতো অন্য প্রকল্পের সরকারি সুরক্ষা প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তারা পাবেন না। এটা একটা ক্লিয়ার করে বলি, এটা কিন্তু বলা হচ্ছে অনেক জায়গায়, সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, অনেকে ভয় পাচ্ছে, তো এটা এখনো ক্লিয়ার না, এটা এখনো ক্লিয়ার না। এটা আমি রেড ফ্ল্যাগ দিচ্ছি কেন, এটা যদি ধরুন বলা হচ্ছে পরিবারের কেউ, ধরুন একটা পরিবারের মধ্যে যারা রয়েছে তারা হয়তো সেই ছেলেকে টাকা দিচ্ছে না, এরকম হতে পারে। অনেক এরকম সন্তানই রয়েছে বা মানে মা টাকা পাচ্ছে, মা আলাদা থাকে, ঠিক আছে, কোনো কারণবশত আলাদা থাকে, হতে পারে দুই বিয়ে, অন্যরকম ব্যাপার, তো সে ছেলেকে হয়তো টাকা দিচ্ছে না, তো এটা হতে পারে। তো এটা নিয়ে কনক্লুশন রয়েছে, এটা কিন্তু অফিসিয়ালভাবে কোথাও বলা নেই, বিভিন্ন যেটা যেটা আমি বলে দিচ্ছি যে সূত্র মারফত পাওয়া যাচ্ছে সেগুলো এখানে আমি আপনাদের উল্লেখও করে দিচ্ছি, যেগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য থেকে নেওয়া। জানো তো এখনকার নিউজ মিডিয়া মানে আজকে একটা বলছে, কালকে একটা বলছে, ঠিক আছে, তাদের তো আপনারা কিছু বলতে পারবেন না। যদি আমরা একটা ভুল তথ্য দিয়ে দিই কোনো ভুলবশত, তাহলে আমাদের ছাড়বেন না, সেই কারণে আগের থেকে বাস্তব বা রিয়ালিটিটা আপনাদের তুলে ধরছি। এবার বলে রাখি, সরকারি চাকরিজীবী যারা রয়েছে তারা একদম রেড ফ্ল্যাগ, তারা তো পাবেনই না। আর উচ্চ আয় যারা পার্ট টাইমে ধরুন 5,000 টাকা মাসে আয় করেন, পরের মাসে পাবেন কিনা কোনো ঠিক নেই, তাদের কোনো সমস্যা নেই। যারা ধরুন প্রত্যেক মাসে ভালো একটা ইনকাম করছেন এবং যদিও 2 মাস পর পরও আয় করেন, কোনো একটা বিজনেস করছেন, পারফেক্ট আয় নেই, যেমন ধরুন কেউ কর্মচারী ডেকোরেটসের কাজ করে, কেউ ধরুন ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ করে, তার ইনকাম হতো লাখে, ঠিক আছে, ধরো 2 মাস পর একটা পেমেন্ট পেলো, সেখানে লাখ টাকা ইনকাম হলো, তো সেখানে সেই ধরনের উচ্চ আয়ের যে পার্ট টাইম কর্মীগুলো রয়েছে তারা পাবেন না। কেউ ধরুন টিউশন করছেন, টাকা পাবেন, কোনো চিন্তার বিষয় নেই, তারা আবেদন করতে পারবেন। আর এই যেটা বললাম পরিবারের কেউ যদি অন্য কোনো প্রকল্প পায় তাহলে কি পাবেন না, তো এটা নিয়ে আমি পরিষ্কার বলে দিলাম, চিন্তার কোনো বিষয় নেই, এটা এখনো পর্যন্ত ক্লিয়ার কাট নেই, এটা আমার মনে হয় দেওয়া উচিত এবং সরকার হয়তো পরিবারের একজন অন্নপূর্ণা ভাণ্ডার পেলেও যুব শক্তি দেবে, ব্যক্তিগতভাবে মনে হয়, বা দেখার বিষয়। এবার করে কি কঠোরভাবে ভেরিফিকেশন হবে, এই জন্য সতর্ক নিন। পুরনো যুবসাথী প্রকল্পের মতো সাধারণভাবে ভেরিফিকেশন হবে না, কঠোরভাবে যাচাই করা হবে। শুধুমাত্র সম্পূর্ণ বেকাররাই এখানে টাকা পাবেন, ঠিক আছে, সেই কারণে সময়সীমা দিয়েছে। মিথ্যে তথ্য দিলে, সরকারি তহবিল থেকে টাকা নিলে, গোপন আয়ের উৎস ধরা পড়লে সরকার সরাসরি আইনি পদক্ষেপ বা লিগ্যাল অ্যাকশন নিতে পারে, এটা কিন্তু মাথায় রাখবেন। সেই কারণে কোনো ইনকাম হাইড করবেন না, যদি অ্যাপ্লাইও করেন সব ইনকাম দিয়েই করবেন পরবর্তীকালে, কারণ আলটিমেটলি টাকাটা কোথায়, বাড়িতে তো রাখবেন না, ব্যাংকে রাখবেন, ব্যাংকে রাখলেই সূত্র মারফত সমস্তটা ধরা পড়বে। আর যারা ভাবছেন আমরা আইটি কর্মচারী বা আমরা কোম্পানিতে কাজ করে আমি সুবিধা নেব, তারা পরে বুঝতে পারবেন, কারণ তাদের ধরা পড়তে 2 মিনিট সময় লাগবে না, কারণ স্যালারি অ্যাকাউন্ট রয়েছে, আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক রয়েছে, তারা প্যান কার্ড নিচ্ছে আবেদনের সময়। একই সাথে বলে রাখি, টাকা পাওয়ার জন্য আপনার আধারের সাথে লিঙ্ক ডিবিডি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা কিন্তু ঢুকবে এখানে। আপনার ডিবিডি আধার লিঙ্ক যদি না করে থাকে তাহলে কিন্তু দ্রুত অক্টোবরের আগে করিয়ে নিন, নাহলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, ডিবিডির মাধ্যমে কিন্তু আপনার টাকা ঢুকবে। এবার বলে রাখি প্রয়োজনীয় নথি, ঠিক আছে, আপনার ব্যক্তিগত আধার কার্ড, ভোটার কার্ড, বয়সে এবং শিক্ষার জন্য বয়সের প্রমাণপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট, সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট, বিশেষ করে হায়ার যে এডুকেশন রয়েছে, ধরুন আপনি উচ্চ মাধ্যমিক পাস, তাহলে উচ্চ মাধ্যমিকের লাগবে, আপনি ধরুন গ্র্যাজুয়েশন পাস, গ্র্যাজুয়েশনের লাগবে, বাদ বাকিগুলো লাগবে না। শেষ যে হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন মার্কশিট এবং সার্টিফিকেট আপনাকে দিতে হবে। আর যেটা বললাম বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিতে পারেন, বার্থ সার্টিফিকেটও দিতে পারেন। এবার ব্যাংকের তথ্য, আপনার আধার এর পাসবইয়ের, আধারের সাথে যে ব্যাংকের বইয়ের লিঙ্ক আছে সেই বইয়ের পাসবইয়ের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড যেখানে স্পষ্টভাবে লেখা আছে সেই প্রথম পেজের স্ক্যান ছবি আপলোড করতে হবে। এবং অতিরিক্ত নথি হিসাবে পাসপোর্ট সাইজ একটি ছবি এবং কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে প্রযোজ্য হবে। এছাড়া একটা বিষয় বলে রাখি যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড কিন্তু লাগবে, যদি খুব কড়াকড়ি এটা নেই, না দিলেও আবেদন হয়ে যাবে কিন্তু সমস্যা হবে সেই কারণে কার্ড ছাড়া আবেদন করা যেতে পারে, কিন্তু আপনারা কার্ড অবশ্যই করে নিন, এটা বৈধ প্রমাণ হবে এবং খুব তাড়াতাড়ি আপনি কিন্তু টাকাটা পাবেন এবং এটা বাধ্যতামূলকও হতে পারে, ঠিক আছে।
এই মুহূর্তে কোনো ইনফরমেশান নেই, কিন্তু ও সরকারের তরফ থেকে এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড অনলাইনে করার জন্য কিন্তু সুবিধা চালু হয়ে গেছে। এটা একবার আপনি নিজের কাছে রাখলে ভবিষ্যতেও কিন্তু আপনার এই কার্ডটা কাজে লাগবে। সেই কারণে প্রত্যেকের কাছে অনুরোধ, অবশ্যই এই কার্ডটা করে নেবেন। এখানে যদি আপনি দেন সেদিকে তো সুবিধা পাবেনই, এবং ভবিষ্যতেও অনেক বেশি সুবিধা পাবেন এই সরকারি এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড থাকলে। ঠিক আছে, এরপরে বলে রাখি, বর্তমানে নথিগুলো গুছিয়ে রাখুন এবং অনলাইন পোর্টাল কিছু দিন মধ্যেই চালু হয়ে যাবে। অক্টোবরে চালু হবে তেমন না, আগেই চালু হবে। অক্টোবরে টাকা দেওয়া শুরু হবে এবং অফলাইনেও আবেদন শুরু হবে। প্রথম ধাপে অনলাইনেও শুরু হবে এবং অক্টোবরের মধ্যে সমস্ত ভেরিফিকেশন শেষ হয়ে সরকারি অনুদান আপনারা পেতে শুরু করবেন। ঠিক আছে, অক্টোবরে শুরু হবে, এটা ভুল কথা, অক্টোবরে টাকা দেওয়া শুরু। এই মুহূর্তে আপনাদের অনলাইনে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড আপনারা বানিয়ে নিন। আমি কিভাবে বানিয়েছি আমি বলেই দিলাম, এখানে ভিডিও দিয়ে দেবো কিংবা ডেসক্রিপশানে। অবশ্যই ওই কার্ডটি বানিয়ে রাখুন যাতে আপনি আপনার মাসিক 3,000 টাকা কিংবা 2,000 টাকা সরকারি অনুদান ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যান। একটা কার্ড যেটা সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখনই তৈরি করে নিতে পারবেন অনলাইনে ঘরে বসে নিজের স্মার্টফোন দিয়ে। তাহলে কেন তৈরি করবেন না নিজের ভবিষ্যতের জন্য? তো যান, প্রথম কমেন্টে লিঙ্ক আছে, আপনারা এখনই যান, তৈরি করে রাখুন যাতে আপনার যুবসাথী যুব শক্তি প্রকল্পে আবেদনে কোনো রকম কোনো কিছুই বাধা না হয়ে দাঁড়ায়। থ্যাংক ইউ।